হে এসিসিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ক্লাসটি নিতে যাচ্ছি বরাবরের মতন তোমাদেরই খুব পছন্দের একটি ক্লাস, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের উপর বেস করে আজকে আমরা বোর্ড কোয়েশ্চন সলভ করতে যাচ্ছি, যেটি খুবই সহজ একটি বোর্ড কোয়েশ্চন, যেটি 2023 সালের যশোর বোর্ড আসছে মূলত এই প্রশ্নটা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যশোর বোর্ড 2023 ব্যাচের একটা রাইট ফর্মস অফ ভার্ব কি করতে যাচ্ছি, সলভ করতে যাচ্ছি, যেটির মধ্যে দিয়ে তুমি নিজেকে আসলে যাচাই করতে পারবে যে আসলেই কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব আনসার করতে হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা দেখো, যশোর বোর্ড 2023 সালের যে রাইট ফর্ম অফ ভার্বটা দিয়েছিল তোমাদেরকে, তুমি আগে পুরো প্যাসেজবার পড়বে। আমার কথা হচ্ছে তুমি যে হও না কেন, তুমি সর্বপ্রথম আগে কি করবে, মানে পুরো প্যাসেজটা পড়বে। তুমি অনেক ইংরেজি জানো তবুও তুমি পড়বে, এবং তুমি একেবারে ইংরেজি কম জানো তবুও তুমি পড়বে। কারণ তুমি যখন একটা জিনিস নতুন দেখবে বা নতুন পাবে, সেটা আগে তোমাকে ধারণা থাকতে হবে তোমার বিষয়টা কিসের উপর বেস করে আসলে মূলত প্রশ্নটা করা হয়েছে তোমাকে। তো চলো, এখানে যে বিষয়টার উপর করা হয়েছে সেটা ট্রাফিক জ্যামের উপর বেস করে করা, যেটা আমি পড়েছি তাই আমি আর দ্বিতীয়বার বলতেছি, তোমরা নিজেরা পড়ে নিবে। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে ঢাকা। দেখো, ঢাকার পরে আছে এটা কি বলতো, কমা। দেখতে পাচ্ছ, এটা কমা দেখতে পাচ্ছ। এখন ঢাকার পরে যখন কোনো কমা থাকে বা কোনো নাউনের পরে যখন কমা থাকবে, তখন এইটা একটা গ্রামারের একটা অংশ। সেটা হচ্ছে গ্রামারের মডিফায়ার। তোমরা যদি সমাধান করে থাকো তাহলে সেখানে একটা মডিফায়ার, একটা খুব চমৎকার একটা জিনিস দিতে পারবে, সেটা হচ্ছে অ্যাপজিটিভ। ভালো করে বুঝো, অ্যাপজিটিভ মানে হচ্ছে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এই যে কমার পরে এতটুকু পর্যন্ত যে জিনিসটা লিখে দিয়েছে তোমাকে, মূলত এইটা একটা অতিরিক্ত তথ্য কার সম্পর্কে, ঢাকা সম্পর্কে। এখন দেখো কি বলেছে, দ্য ওয়ার্ল্ডস ডেন্সিট। দেখো, ডেন্সিট অ্যান্ড ফাস্ট গ্রোয়িং সিটি। ভালো করে বুঝো, ডেন্সিস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার ঘনত্ব, আর ফাস্ট গ্রোয়িং সিটির বাংলা হচ্ছে ক্রমবর্ধমান, হচ্ছে যে উন্নয়নশীল একটা শহর। এখন দেখো, এই জিনিসটা কিন্তু পুরোটাই একটা তোমাকে দেওয়া হয়েছে ঢাকা সম্পর্কে তথ্য। ভালো করে বুঝো। এখন এইখানে এই বাক্যটা শেষ হয়েছে কিন্তু এই জায়গায় এসে জ্যামে। দেখো কি বলছে, ফেস এক নাম্বারে যে জিনিসটা দিয়েছে, ফেস অর্থ হচ্ছে মুখোমুখি হয় কিসের, আনবিয়ারেবল শব্দের অর্থ হচ্ছে অসহনীয় ট্রাফিক জ্যাম। দেখতে পাচ্ছ, ট্রাফিক জ্যামস এর হচ্ছে কি হচ্ছে, মানে একেবারে অসহনীয় ট্রাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে কারা, যে ঢাকা শহরে অসহনীয় ট্রাফিক জ্যামের কি হচ্ছে, মুখোমুখি হচ্ছে। এখন এইখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে বারবটা হচ্ছে ফেস। এখন প্রশ্ন হচ্ছে ফেস বারবটা কি রাইট নাকি রং, সেটি তোমাকে জানতে হবে। এখন তোমাকে যদি আমি বুঝানো করে সুন্দর করে, দেখো এখান থেকে দ্য ওয়ার্ল্ডস হচ্ছে ডেন্সিস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি যেটা বললাম, এইটিকে তুমি একেবারে সেন্টেন্সে মনে করো নাই। ওকে, আমি একেবারে কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে আমি এখানে যে ঢাকা শব্দটি দেখতে পাচ্ছ তোমরা, এটিকে যদি সাবজেক্ট ধরি, তাহলে এই ফেজ এটাকে যদি আমরা ভার্ব ধরি, তাহলে এই জিনিসটার দিকে একটু তাকাও তুমি। এটি প্রেজেন্ট টেন্স, এটা একটা প্রেজেন্ট টেন্সের একটা কি প্যাসেজ। তাহলে যদি প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজ হয়, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তো ঢাকা এটা থার্ড পারসন। ভালো করে বুঝো, থার্ড পারসন হলে তাহলে অবশ্যই আমরা শিখেছি ভার্বের সাথে কি হয়, এস বা ইএস হয়। যদি সাবজেক্ট যদি কোন পারসন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস হবে। যেহেতু ঢাকা বাংলাদেশে অবশ্যই একটাই আছে, দ্বিতীয় অদ্বিতীয় আর একটা নাই, তাই অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। তাই আমাদের এই ফেস শব্দটাকে পরিবর্তন করে এটাকে শুদ্ধ করতে হবে। ফেস ওয়ার্ডটার সাথে যদি ই আছে, আমাদের একটা এস যুক্ত করলে এটার উত্তরটা হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে ফেসেস। তাহলে আমরা এখান থেকে যে তোমার যে জ্ঞাটা ছিল, মানে একটা যে অতিরিক্ত কথা ছিল, সেটাও আমরা রেখে দিয়েও যদি আমরা পড়ি, উত্তরটা হবে সেম ফেসেস। আর ওটা যদি আমরা মনে মনে বাদ দিয়েও পড়ালেখা করি বা আনসারটা করার চেষ্টা করি, তবুও হবে এটা ফেসেস। তাহলে আশা করি এখানের এক নাম্বারে যে উত্তরটা দেওয়া হয়ে বলা হয়েছে তোমাকে, সেটা তুমি বুঝতে পেরেছো। এটা থার্ড পারসন হওয়াতে তোমার এখানে ফেসের সাথে কি হয়েছে, ইএস যুক্ত হয়েছে। যেহেতু ই ছিল তাই এস করা হয়েছে।
নেক্সট এর বিষয়টার দিকে লক্ষ্য করো, দিয়ার। এখন তুমি যেহেতু দেখে ফেলেছো দিয়ার, তাহলে দিয়ার সম্পর্কে তোমাকে জানতে হবে। দিয়ারকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাক্টরি, পরিচিতিমূলক শব্দ। তাহলে তুমি একটু যদি লক্ষ্য করো যে দিয়ারের অনুসারে কিন্তু এখানে ভারবটা হবে না, মূলত দিয়ারের পরে কি আছে সেটা দেখবা। দিয়ারের অনুসারে হয়, যখন হবে তখন বুঝে যাবে, কিন্তু এখানে একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে। দিয়ার, দেখো দিয়ার ড্যাশ বি ভারব, আমরা জানি বি ভারব বলতে কোনগুলোকে বুঝি। বি ভারব হচ্ছে তোমার জেনারেলি আমরা যেগুলো জানি, বি ভারব বলতে আমরা জানি এম, আর একটা হচ্ছে তোমার ইস, আর কি এম, আর রয়েছে ইজ, আর হচ্ছে কি আর। তাহলে এম ইজ আর, আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সের বিষয় পড়তেছি, আমাদের এই তিনটা জানলে হবে আপাতত, কারণ হচ্ছে আমরা এই প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে পড়তেছি না, আমরা পড়তেছি কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। তাহলে বি ভার্ব কোনগুলো, এম ইজ আর, আর একটা রয়েছে ওয়াজ হয়, আর আমরা ওয়াজ হয় এখানে আনবো না, কারণ আমরা এখানে প্রেজেন্ট টেন্সই পড়তেছি। এখন দেখো কি বলছে, ডিয়ার ড্যাশ বি ভার্ব, এখানে একটা বি ভার্ব বসাও, মানে এই তিনটা থেকে যে কোনো একটাকে বসাতে হবে। এখন দেখো মেনি রিজনস, দেখতে পাচ্ছ মেনি রিজনস ফর দিস, এটির জন্য অনেকগুলো কি রয়েছে, কারণ আছে। এখন এই যে মেনি রিজনস আছে না, মেনি কি একটি না অনেকগুলা, তোমরা লক্ষ্য করো তো এইখানে রিজনস কিন্তু কারণ কিন্তু একটি নয়, কারণ কিন্তু অনেকগুলা। কেমন, তাহলে অনেকগুলা কারণ বুঝলে আমরা যেটা জানি সেটা হচ্ছে অনেকগুলার জন্য জেনারেলি আমরা ইজও বসাই না, এমও বসাই না, আমরা বসাই অনেকগুলোর জন্য কি বলতো আর। তাহলে আমাদের এখানে বি ভার্ব হিসেবে আমাদের যে উত্তরটা আমরা নিব এখানে সেটা হবে কি বলতো আর। তাহলে আমরা বি ভার্ব হিসেবে কি নিলাম এখানে, আর নিলাম। তাহলে আমাদের উত্তরটা হবে কি বলতো বি ভার্ব হিসেবে আর। তাহলে দেয়ার আর মেনি রিজন দিস, ক্লিয়ার। এবার দেখো কি বলছে, দা এভার ইনক্রিজিং, দেখো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, দেখো এখানে যে কথাটা বলা হচ্ছে ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, নাম্বার অফ ভেহিকলস মানে তোমার এই যে ভেহিকলস মানে হচ্ছে যানবাহনের যে বৃদ্ধি এবং পপুলেশন এন্ড পপুলেশন, দেখো জনসংখ্যার বৃদ্ধি। দেখো কি করেছে, দা মেইন রিজন, প্রধান কারণ হচ্ছে দুটাই, মানে কোনটা কোনটা, এই যে পপুলেশন এবং একটা কথা বলেছে কি বলতো এই যে ভেহিকলস। এখন তোমাকে এইখান থেকে যদি একটু লক্ষ্য করো, যারা একেবারে নতুন, তোমরা একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করো, আমি আন্ডারলাইন করে বোঝানোর চেষ্টা করি। এই পুরো সেন্টেন্সটার মধ্যে ভালো করে বুঝো, তোমাকে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখন একটা বড় একটা সেন্টেন্স থেকে যদি তুমি কি বের করতে চাও, সাবজেক্ট খুঁজে বের করতে চাও, তাহলে তোমাকে টার্গেট করতে হবে প্রেপোজিশন। ভালো করে বুঝো কি বলছি বলতো, প্রেপোজিশন। তাহলে এখানে অপেয়েছো না, এই যে অপের আগের অংশটাই হচ্ছে এই অংশটাই হচ্ছে তোমার সাবজেক্ট। অপের আগের অংশটাই কি বলেছি আমি বলতো, সাবজেক্ট। তাহলে অপের আগের অংশটা যদি কি হয়, সাবজেক্ট হয়, তাহলে এখানে লক্ষ্য করো দা এভার, দেখো ইনক্রিজিং নাম্বার অফ, এটা কিন্তু আমি আমরা তুমি তোমরার মধ্যে নাই। অনেকে কিন্তু এখানে ভেহিকলস এবং পপুলেশনের উপর বেস করে যদি উত্তর করো, তাহলে সেটা রং হবে। এখানে অফ থাকাতে অফের আগের অংশটাই হবে কি সাবজেক্ট। এখন একটু যদি বুঝার চেষ্টা করো তুমি, দেখো এইখানে এটা থার্ড পারসন হওয়াতে এখানে বি ভার্ব দিতে বলছে। আমি আগেই বলেছি বি ভার্ব কোনগুলা, এমিজার। আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে পড়তেছি, আমাদের অবশ্যই এমিজার থেকে আনসার করতে হবে। এখন একটু দেখো এটা থার্ড পারসন, তো থার্ড পারসন, থার্ড পারসনের জন্য তো অবভিয়াসলি আমাদের এম হয় না, আমাদের আরো হয় না থার্ড পারসনের জন্য, আমাদের থার্ড পারসনের জন্য হয় কি বলতো ইস। তাহলে আমাদের উত্তরটা হবে ইস। তাহলে এইখানে যে উত্তরটা বসবে আমাদের সেটা হবে ইস। তাহলে লক্ষ্য করো কি বলছে, the ever increasing number of vehicles and population is the main reason, প্রধান কারণটা হচ্ছে জনসংখ্যা এবং হচ্ছে তোমার কি যে ভেহিকল মানে যানবাহন বৃদ্ধির টাই হচ্ছে মূলত তোমার কিসের কারণ, ট্রাফিক জ্যামের প্রধান কারণ। এবার দেখো কি বলছে, ডিউরিং আর ট্রাফিক জ্যাম, যে একটি ট্রাফিক জ্যামের সময় বা ট্রাফিক জ্যামের সময়, ভালো করে বুঝো, পিপল মানুষ, হ্যাজ টু সাফার মাছ, অনেক কি করতে হয়, মানুষকে ভুগতে হয় বা অনেক অনেক কি করতে সাফার করতে হয়, এখানে মূলত বোগা। এখন তোমাকে বলেছে এখানে পিপল শব্দটা এখানে সাবজেক্ট, ভালো করে বুঝো, এখানে দেওয়া আছে হ্যাজ। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের যে নিয়ম অনুসারে, রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুসারে যদি তোমার সাবজেক্ট যদি বহুবচন হয়, তাহলে মনে রাখবে ভার্বও হবে বহুবচন। ভালো করে বুঝবা,
সাবজেক্ট বহুবচন হলে ভার্ব হবে কত বচন? বহুবচন। সাবজেক্ট যদি একবচন হয় ভার্ব হতে হবে একবচন। তাই আমাদেরকে এখানে লক্ষ্য করে রাখতে হবে পিপল শব্দটা কিন্তু কি এখানে সাবজেক্ট, কারণ এখানে ডিউরিং এ ট্রাফিক জ্যাম এটি একটি ফ্রেজ, ভালো করে বুঝো। তারপরে রয়েছে কিন্তু সাবজেক্ট পিপল। পিপল কিন্তু একজন নয়, পিপল মানে হচ্ছে জনগণ বা মানুষ, এখানে মানুষকে মূলত বুঝিয়েছে। তাহলে একটা জনগণকে না বা একজন ব্যক্তিকে তো মূলত বুক করে না, সকলেই তো বুক করে ট্রাফিক জ্যামটা, সবাই তো এটা মূলত ট্রাফিক জ্যামের মধ্যে সাফার করে। এখন যেহেতু অনেকজন, তাই আমাদেরকে এখানে অনেকজন ওয়ালা একটা বার বসাতে হবে। এখন হ্যাজ তো বসে হচ্ছে থার্ড পার্সনের জন্য, ভালো করে সিঙ্গুলারের জন্য থার্ড পার্সন। এখন হ্যাজ তো আর একজনের জন্য বসে, তো এখানে প্লুরাল যেহেতু আমাদেরকে হ্যাজটাকে পরিবর্তন করে হ্যাসের যে প্লুরাল রয়েছে সেটাকে লিখতে হবে। হ্যাসের যে প্লুরাল ভার্বটা আছে আরেকটি, সেটা হচ্ছে আমাদের হ্যাভ, এইচ এ ভিই, হ্যাভ। এটাই হচ্ছে মূলত এখানে উত্তরটা হবে এখানে কি বলতো হ্যাভ, কারণ এখানে একটা জিনিস বুঝার আছে, পিপল প্লুরাল, তাই ভার্ব কি প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল ভার্ব প্লুরাল। ওকে, দেখো কি বলছে এরপর রয়েছে, দেখো দে হ্যাভ টু, তাদের দে হ্যাভ টু, আমাদেরকে একটা হ্যাভ টু নিয়ে পড়া করতে হবে। হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়। হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ, তাদেরকে ধীরে ধীরে কি করতে হয়, মানে মুভ করতে হয়। এখানে ইঞ্চ বাই ইঞ্চ বলতে ধীরে ধীরে বোঝাচ্ছে, তুমি একটু বুঝাতে করো, ধীরে ধীরে বুঝাতে ইঞ্চ বাই ইঞ্চ ব্যবহার করা হচ্ছে। দেখো মুভ তো হচ্ছে তোমার যাওয়া বুঝাচ্ছে, এখানে তাদেরকে ধীরে ধীরে যেতে হয়, যেহেতু ট্রাফিক জ্যামে পড়লে তুমি ধীরে ধীরে তোমাকে যেতে হবে। এখন এখানে যে লক্ষ্য করো হ্যাভ টু, তাহলে হ্যাভ টু একটা কি, হ্যাভ টু একটা মডাল ভার্ব, ভালো করে বুঝো। এখন এই যে হ্যাভ টু একটা হচ্ছে যে হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, একটা জাস্ট নর্মাল একটা বিষয় জেনে নাও, হ্যাভ টু, হ্যাজ টু, আর একটা কি টু, হ্যাড টু। আমি আবার বলে দিচ্ছি কি কি বলছি বলতো, হ্যাভ টু, আরেকটা কি নিলাম হ্যাজ টু, আরেকটা দিচ্ছি কি টু, হ্যাড টু, আরো অনেক কিছু রয়েছে, আমরা এগুলাকে দিচ্ছি হ্যাড টু। এই ভার্ব গুলার পরে পরে ভালো করে মনে রাখতে হবে, এই যে ভার্ব গুলো আছে না, এই ভার্বের পরে পরে যে ভার্বটা বসবে মূলত সেটি হবে প্রেজেন্ট ফর্ম। তাই আমাদের এখানে মুভটা হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমাদের মুভ কি করা যাবে না, আর কোনো পরিবর্তন করা যাবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর পরে পরে মেইন ভার্ব বসে, তাই আমরা মুভের কোনো পরিবর্তন করব না। ওকে, দেখো আবার এখানে দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হয় অন রোডস, রোডসের উপরে বা রাস্তার উপরে, আওয়ার্স আফটার আওয়ার্স, বাংলা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ফেস মানে মুখোমুখি হয়ে, আনবিয়ারেবল সাফার্স, ভালো করে বুঝো, মানে অসহনীয় হচ্ছে তোমার কি যন্ত্রণা বা অসহনীয় হচ্ছে কি ভোগান্তির মধ্যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা কি করতে হয়, তাদেরকে মানে অপেক্ষা করতে হয়। এই পুরোটা একটা সেন্টেন্স, ভালো করে বুঝো। এখন এই পুরো সেন্টেন্সটার দিকে যদি লক্ষ্য করো, এটি সিম্পল সেন্টেন্স, ভালো করে বুঝো। মনে রাখবে একটি সিম্পল সেন্টেন্সে যদি পরপর কয়টি ভার্ব, দুটি ভার্ব থাকে, কয়টি ভার্ব বলছি, দুটি ভার্ব থাকে, তাহলে মনে রাখবে পরের ভার্বের সাথে এনজি হয়, ভালো করে বুঝো। তাহলে এখানে হ্যাভ টু ওয়েট, এটা হচ্ছে লক্ষ্য করো, এটা টু যুক্ত, ভালো করে বুঝো। এই যে হ্যাভ টু ওয়েট যেটা আছে, এটা একটা ফাইনিট ভার্ব, ভালো করে বুঝো। যদি ফাইনিট ভার্ব হয় তাহলে দ্বিতীয়টার সাথেই তুমি কোনো রকম চিন্তা না করে একেবারে কি করে দিবে, আইএনজি করে দিবে। অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব পরে পরবারের সাথে কি হবে, আইএনজি হবে। তাই আমাদেরকে এখানে ফেসের সাথে কি লাগাইতে হবে, আইএনজি। আর আইএনজি করতে হলে অবশ্যই ইটাকে কেটে দিতে হবে, ইটাকে কেটে দিয়ে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। দেখো এগেইন আবার দেখো দ্য রুটস মানে রুটস অফ দি ঢাকা সিটি, আগেই পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে, এখানে অফ আছে, একটি বড় বাক্য থেকে তোমার সাবজেক্ট সিনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে অফের আগের অংশটা। তাহলে এখানে লক্ষ্য করো দ্য রোডস, এটা হচ্ছে আমাদের কাছে কি কেন সাবজেক্ট। তাহলে লক্ষ্য করো দ্য রোডস অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরের রাস্তাগুলি, দেখো এই যে বি নট স্পেশিয়াস মানে হচ্ছে প্রশস্ত, স্পেশিয়াস এর বাংলা হচ্ছে প্রশস্ত নয়। তাহলে এখানে যে বিষয়টা বি ভার্ব, তাই না, বি ভার্ব কোনগুলো আমরা শিখেছি, এম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব, ওয়াজ ওয়ার এগুলো বি ভার্ব। যেহেতু আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে পড়তেছি, আমাদেরকে বি ভার্ব হিসেবে যদি আমরা এখানে হিসাব করি অফের আগে দা রোডস, এখানে কিন্তু রোডস কিন্তু একটি না অনেকগুলো রোডস, তাই অনেকগুলোর জন্য আমরা বি ভার্ব হিসেবে আমরা জেনারেলি বসা হচ্ছে কি বলতো আর, আমাদের বি ভার্ব হিসেবে অর্থাৎ প্লুরাল বি ভার্ব কি বলতো আর, তাই উত্তরটা হবে আর নট, উত্তরটা হবে কি বলতো আর নট স্পেশিয়াস। ওকে, দেখো
এরপর লিখে অনলি শুধুমাত্র 7%, শুধুমাত্র 7% অফ ঢাকা সিটি, মানে ঢাকা শহরে 7% ইজ ইজ কভার বাই রোড, মানে হচ্ছে ঢাকা শহরের শুধুমাত্র 7%ই কি রয়েছে তোমার রাস্তা দ্বারা কি আবদ্ধ। এখন একটু যদি বুঝো, তুমি দেখো এখানে কভার একটা ভার্ব আছে না, দেখো কভার ভার্বটার পরে কিন্তু বাই এবং এবং এরপরে যদি লক্ষ্য করো, দেখো একটু বুঝে চেষ্টা করো, এর আগে কিন্তু ওকে, দেখো ঢাকা শহরে এখন তুমি জাস্ট মাথায় রাখবে, তুমি যদি কোনো ভার্বের রাইট ফর্ম অফ ভার্বের পরে যদি বাই দেখো, তাহলে বুঝে নিবে এটা পেসিভ ভয়েস। এটা কি ভয়েস? পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম অনুসারে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব হবে, সরি সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব দেখতে হচ্ছে ইজ, এরপরে এই ভার্বটা হয়ে যাবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, আমরা সংক্ষেপে বলতে পারি B3, অথবা বলতে পারি কি 3 বলতো B3। এখন তুমি এই যে বাই দেখতে পাচ্ছ না, বাই দেখাতে আরো কনফার্ম হয়ে গেল এটা একটা কি ভয়েস? পেসিভ ভয়েস। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের কি ইজ আছে, আমাদেরকে এটা পেসিভ ভয়েস করার জন্য এখানের সাথে কি করতে হবে, একটা মানে বারবার ফার্স্ট টেন্স করে দেওয়ার জন্য আমাদেরকে একটা ইডি যুক্ত করতে হবে। এটা উত্তর হবে কভার্ড বাই রুটস। দেখো কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস and হচ্ছে যে ভিনা। তারপর লক্ষ্য করো এরপর রয়েছে ইফ যদি এনি বডি কেউ, দেখো ফলস মানে পড়ে ইন এ ট্রাফিক জ্যাম, যদি কেউ যদি ট্রাফিক জ্যামের মধ্যে যদি পড়ে, ভালো করে বুঝো, যদি কেউ ট্রাফিক জ্যামে পড়ে, দেখো এখানে একটা কমা আছে, ইফ যুক্ত ক্লোজ, আমরা জানি এখানে একটা কন্ডিশন আসছে ইফ, ভালো করে বুঝো, ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পর ক্লোজটা কিন্তু ফিউচার হবে, ভালো করে মনে রাখবা। তাহলে এখানে যেহেতু ফলস সাথে এস আছে, বুঝে গেল এটা কি প্রেজেন্ট। তাহলে লক্ষ্য করো এখানে হি আছে সাবজেক্ট, কেউ যদি ভেবে এখানে উইল ভাবার চেষ্টা করো তাহলে তার উত্তরটা রং হবে। এখন দেখো এখানে কি রয়েছে, হি নট নো, জানে না। তুমি আজ পর্যন্ত কখনো কি দেখেছো এরকম নট নো বলতে? হি নট নো এরকম জীবনও দেখেছো তুমি? কখনো না। এখানে আমাদেরকে সাহায্যকারী ভার্ব আনতে হবে। ইংরেজিতে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা নিই কোনগুলো বলতো? ডো নি, অথবা কি নি বলতো? ডাস নি। ভালো করে বুঝো, ডো ডাস আমরা নিই প্রেজেন্ট টেন্সে, আর ডিড নি পাস্ট টেন্সে। যেহেতু এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে পড়তেছি আমরা, তাই আমরা এখানে ডিড নেওয়ার কোনো কি আসে না, প্রশ্ন আসে না। তাহলে এখন ডু অথবা ডাস, এখন দেখো এরপরে নটটা হতে পারে। এরপর লক্ষ্য করো হয়ান যখন হি উইল রিচ হোম, এই যে উইল আছে না, এই যে এটা এই জায়গা থেকে ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট, তাই এটার সাথে এই যে লক্ষ্য করো এই যে হি উইল রিচ হোম, এটা হচ্ছে ফিউচার। ওকে, এই দুইটা কিন্তু এখানে সমজাতীয় এই দুইটা। এখন এই জায়গায় এটা কিন্তু আলাদা একটা ক্লজ। ওকে, এখন দেখো এখানে হি আছে না, হ্যাঁ, হি থাকাতে আমাদেরকে হি এর থাকলে ডো নেওয়া যাবে না, অবভিয়াসলি আমাদেরকে কি নিতে হবে? ডাস নিতে হবে, কারণ হি একটা থার্ড পারসন, তার বারবার সাথে কি হবে? এস বা ইয়েস হবে, তাই ডোটার পরিবর্তে আমরা নিব কি? ডাস। তাহলে উত্তরটা হবে এরকম যে হি ডাস, এই যে লক্ষ্য করো, হি ডাস নট নো, ওকে, হোয়েন হি উইল রিচ হোম, সে জানে না কখন সে বাসায় পৌঁছাবে। ওকে, সামটাইমস মাঝে মাঝে এট ডিস্টেন্স অফ কিলোমিটার, মানে 1 কিলোমিটার। ওকে, এই যে আবার লক্ষ্য করো পেয়ে গিয়েছো, তাহলে অফের আগেরটাই হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট এট ডিস্টেন্স এটা থার্ড পারসন। ওকে, থার্ড পারসন হলে একটা প্রেজেন্ট টেন্সে পড়তেছি, তারপর ওর সাথে কি হবে? এস বা ইয়েস হবে। টেকটার সাথে একটা কি যুক্ত হবে? এস যুক্ত হবে। উত্তরটা হয়ে যাবে কি বলতো? টেক্স। তাহলে এট ডিস্টেন্স, এখানে উত্তরটা হবে এট ডিস্টেন্স অফ, মানে 1 কিলোমিটার, 1 কিলো টেক্স অ্যান আওয়ার টু ক্রস, মানে হচ্ছে যে একটা, মানে হচ্ছে তোমার 1 কিলোমিটার ক্রস করতে মূলত কতক্ষণ সময় লাগে? প্রায় তোমার 1 ঘন্টা, মানে হচ্ছে তোমার 1 ঘন্টা সময় লাগে, এন আওয়ার। ওকে, দেখো এরপর কি বলছে, অফিস, অফিস এন্ড স্কুল। ওকে, অফিস এবং কি বলছে বলতো? স্কুল, দুইটা জিনিস কিন্তু মনে রাখবা। গোয়ার, দেখো গোয়ার্স, দেখো ফাইন্ড খোঁজে, ইট ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন হয়ে যায় তাদের জন্য, রিচ দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে পৌঁছাতে, ইন টাইম, যথাসময়ে। ওকে, যথাসময়ে যারা স্কুলে যায় এবং অফিসে যায়, তাদের যে তাদের পৌঁছতে, তাদের কর্মস্থলে বা তাদের গন্তব্যে অনেক কি হয়ে যায়, তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, এখন প্রশ্নের দিকে যদি একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে দেখো অফিস এন্ড স্কুল গোয়ার্স, তারপরে রয়েছে হচ্ছে ফাইন্ড, এটা একটা ভার্ব, কেমন? এখন দেখো এরপর রয়েছে ইট ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, রিচ পৌঁছাতে, দেখো পৌঁছাতে খুবই কঠিন হয়েছে তাদের জন্য। এখন রিচ একটা আগে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, কি বলতো?
ডিফিকাল্ট। মনে রাখবে কোনো অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব থাকে, ভালো করে মনে রাখবা, কোনো অ্যাডজেক্টিভ, এখানে ডিফিকাল্ট ওয়ার্ডটা কিন্তু এখানে কি বলতো অ্যাডজেক্টিভ। এখন কোনো অ্যাডজেক্টিভের পরে যদি কি থাকে ভার্ব থাকে, বুঝে নিবে ওই ভার্বটা হয়ে যাবে ইনফিনিটিভ, ওই ভার্বটা হয়ে যাবে কি ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস মেইন ভার্ব। ইনফিনিটিভ মানে কি বুঝি বলতো টু প্লাস কি ভার্ব মেইন ভার্ব। তাই আমাদেরকে এখানে টু যুক্ত করতে হবে এবং রিচটাকে রাখতে হবে। তাহলে উত্তরটা হবে টু রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম। ওকে, দেখো গভর্নমেন্ট সরকার, দেখো গভর্নমেন্ট আমাদের সরকার ট্রাই চেষ্টা করে, দেখো হার্ট এন্ড সোল মানে হচ্ছে যে আপ্রাণ চেষ্টা করতেছে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের সরকার কি করতেছে, মানে হচ্ছে কঠোর মানে অনেক বেশি পরিশ্রম কি বেশি পরিমাণ মূলত পরিশ্রম করতেছে, মানে বলতে গেলে চেষ্টা করতেছে। এখন এইখানে যদি লক্ষ্য করো আমাদের সরকার কিন্তু বর্তমানও এই সমস্যা সমাধান করার জন্য কি করতেছে, চেষ্টা করছে। তাহলে চেষ্টা করছে বুঝালে মূলত এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে এম ইজ আর আনতে হবে। তাহলে এখানে আওয়ার গভর্নমেন্ট এটা থার্ড পারসন, তাই আমাদেরকে উত্তর নিতে হবে ইজ। আমাদেরকে নিতে হবে কি ভার্ব হিসেবে নিব অক্সিলারি ভার্ব কি ইজ, এবং ইজ থাকলে আমাদেরকে বুঝতে হবে কিসের পরে, মানে ইজ থাকলে ভার্বের সাথে কি হয়ে যেতে হবে আইএনজি করতে হবে। তাহলে আমাদেরকে ট্রাই এর সাথে একটা আইএনজি যুক্ত হবে ট্রাইং। তাহলে সরি ইজ কি হবে বলতো ইজ ট্রাইং, ইজ কি হবে যে ট্রাইং। তাহলে আমাদের উত্তরটা হবে ইজ ট্রাইং। তাহলে এইখান থেকে আমাদের উত্তরটা আমরা জেনে গেছি কিভাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই আমাদের কি করতে হয়েছে ইজ ট্রাইং করতে হয়েছে। ওকে, এবার দেখো ফ্লেভার্স মানে হচ্ছে উড়াল সেতু, ইংরেজিটার মিনিংটা জেনে নিও। ফ্লেভার্স এর মানে হচ্ছে উড়াল সেতু বিল্ড নির্মাণ করে ইন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন স্থানে, ইন অর্ডার টু যাতে কন্ট্রোল ট্রাফিক জ্যাম, যাতে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করতে পারে তার জন্য বিভিন্ন ধরনের ফ্লেভার কি করা হচ্ছে তৈরি করা হচ্ছে, কোথায় বিভিন্ন জায়গায়, এই যে ডিফারেন্ট প্লেসেস। ওকে, এখন তুমি যদি একটু সেন্স চিন্তা ভাবনা করো, এই যে ফ্লেভার কি নিজে নিজে কখনো তৈরি হয়? অবশ্যই না, ফ্লেভার মূলত তৈরি করা হয়। ওকে, এখন তৈরি করা হয় বা তৈরি করা হচ্ছে, আমাদের বর্তমানে তৈরি করা হচ্ছে ফ্লেভার বিভিন্ন জায়গায়, কারণ কি করতে পারার মতো ট্রাফিক জ্যামটা মূলত কন্ট্রোল করতে পারার মতো, সরকার নিয়ন্ত্রণ করতে পারার মতো। দেখুন এখন প্রশ্ন হচ্ছে যদি ফ্লেভার্স নিজে নিজে তৈরি না হয় তাহলে ফ্লেভার তৈরি কারা করে? অবশ্যই মানুষ করে। তাহলে মানুষ যেহেতু করে তাহলে এটা হবে যে কাজ নিজে না করে অন্যজনে করে, আমরা সেটাকে বলা থাকি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে সাবজেক্টের পরে হতে হবে একটা বি ভার্ব এবং বি ভার্বের পরে হতে হবে বি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে যেহেতু আমাদেরকে একটা লক্ষণীয় বিষয়, যেহেতু আমরা এটাকে ফ্লেভার কিন্তু বর্তমানও তৈরি হচ্ছে, ভালো করে বুঝো, হিসেবে এটা কন্টিনিউয়াস চলমান। আর কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে অক্সিলারি ভার্বের পর একটা কি দিতে হবে বিং যুক্ত করতে হবে। কি যুক্ত হবে বিং। তাহলে ফ্লেভার্স যেহেতু অনেকগুলো ফ্লেভারের কথা বলা হয়েছে, তাই আমরা ফ্লেভারের সাথে কিন্তু এস আছে দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্লেভার, তাই প্রেজেন্ট টেন্সে আমরা অনেকগুলোর জন্য কিনি আর নি। তাহলে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতেছি তাহলে আমাদেরকে একটা কি যুক্ত করতে হবে বিং যুক্ত করতে হবে। ওকে, বিং যুক্ত করলাম। এখন বিং যুক্ত করার পরে আমরা জানি এম, দেখো আর বিং ইজ বিং এম বিং এগুলোর পরে ভার্বের কি ত্রি হয় বি ত্রি হয়, তাই আমাদেরকে এই বিল্ডের বি ত্রি হচ্ছে জাস্ট ডিটা তুলে দিবা, জাস্ট এটা টি দিবে, হয়ে যাবে কি বলতো বিল্ড। তাহলে আচ্ছা উত্তরটা হবে আর বিং বিল্ড মানে হচ্ছে তৈরি করা হচ্ছে, ভালো করে বুঝো, ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু ট্রাফিক কন্ট্রোল। ওকে, দেখো বিসাইড পাশাপাশি ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্ট, দেখো ভালো করে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরা এখানে কিন্তু দুইজন ব্যক্তির, ভালো করে মাথা রাখিও। ওকে, ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্ট কি করতেছে জানো, সি দেখে, ভালো করে বুঝো, এই যে ফিলিং কেসেস এগেইনস্ট ভেহিকলস ব্রেকিং রোড কি বলতো ট্রান্সপোর্ট রুলস, যারা রোডের যে মানে তোমার যাতায়াতের যে নিয়ম ভাঙে মূলত তাদেরকে কি করে পুলিশ তাদের বিরুদ্ধে কিন্তু কেস দেয়। ওকে, এখন একটু লক্ষ্য করো যে ট্রাফিক পুলিশ এবং হচ্ছে যে সার্জেন্টরা মূলত সার্জেন্টকে মূলত দেখা হয়। ওকে, দেখা হয়, তাহলে দেখা হয় এইরা দুইজন এখানে মূলত পেসিভ হিসেবে কাজ করছে, তাই আমাদেরকে এইখানে পেসিভ আকারে কি করতে হবে উত্তরটা করতে হবে। মূলত কেসটা তারা দেয় কিন্তু মূলত দেখে যে রুলসটা যে তোমার ট্রাফিক রুলস নিয়ম সেটা কিন্তু দেখবে যাত্রীরা। ওকে, তাহলে সেই হিসেবে তারা এখানে কি নয়
নয়, তারা দুইজনে এখানে পেসিভ হিসেবে কি করে কাজ করছে। তাই পেসিভ ভয়েস হিসেবে আমরা জানি সাবজেক্টের পর একটা কি দিতে হবে, বি ভার্ব। তাহলে এখানে দুইজন ব্যক্তি, তাই দুইজনের জন্য অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি নিব, আর নিব। তাই ভার্বের কি দিতে হবে, বি দিতে হবে। সির ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কি বলতো, সিন। তাহলে আর কি হবে বলতো, সিন। আর সিন মানে দেখ, এই যে আর সিন, আর সিন, তারপরে হচ্ছে ফাইলিং কেসেস এগেইনস্ট vehicles breaking road transport rules, but still it is becoming impossible to control traffic jam। এখনো এটি কি হয়ে গেছে যে এটা একটা সম্ভব হয়নি, মূলত ট্রাফিক জ্যামটা কন্ট্রোল করা এখনো কি হয় না, সম্ভব হয় নাই। ইট ইজ বিকামিং, এটা হচ্ছে ইম্পসিবল আর কি, মূলত এটা এখনো অসম্ভবই থেকে গেল যে ট্রাফিক জ্যামটা মূলত সমাধান করাটা। তো এইভাবেই তুমি যদি রাইট ফর্মস অফ ভার্বগুলো আনসার করার চেষ্টা করো, তাহলে আশা করি সবগুলো বুঝতে পারবে। আজকে আমরা যশোর বোর্ড 2023 ব্যাচের যে রাইট ফর্মস অফ ভার্ব ছিল সেটি তোমাদের কাছে আমি দেখালাম কিভাবে উত্তর করতে হয়। পরবর্তী আরেকটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব, এবং তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে এসএমএস করে জানাবে বা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আরেকটি ক্লাস না আসা পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস থাকবে, যাতে করে সামনে ভালো রেজাল্ট করতে পারো। তো আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবে।